ব্যয় কাটছাটে আটকে আছে এমআরটি লাইন 1-এর কাজ। প্রাক্কলন ব্যয় থেকে ঠিকাদারদের খরচ প্রায় দ্বিগুণ। ইসির রোডম্যাপকে বিএনপি স্বাগত জানালেও অস্পষ্ট বলছে জামায়াত। সনদের আগে দেয়ায় প্রতিশ্রুতি ভঙ্গ অভিযোগ এনসিপির। জাকসুতে উত্তাপ থাকলেও উল্টো চিত্র হল সংসদ নির্বাচনে 130টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন প্রার্থীরা। গাজীপুরে ছিনিয়ে নেয়া সন্ত্রাসীকে ধরতে যৌথ বাহিনীর অভিযান। শরীয়তপুরে বিএনপি নেতা হত্যায় জড়িত আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার। এবং পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে 20 জন। বাড়ছে 3 নদীর পানি, সরিয়ে নেওয়া হয়েছে 2 লাখের বেশি বাসিন্দা। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছি শরীফ রওশন। যানজটের এই রাজধানীতে কে না চায় ঝক্কি ঝামেলাবিহীন যাত্রা? সেক্ষেত্রে মেট্রো রেলে কিছুটা স্বস্তি মিললেও তা সবার জন্য নয়। এমআরটি লাইন 1-এর কাজ আটকে আছে ব্যয় কাটছাটের টেবিলেই। প্রাক্কলন ব্যয় থেকে ঠিকাদারদের প্রস্তাবিত ব্যয় প্রায় দ্বিগুণে গিয়ে ঠেকেছে। ডিএমটিসিএল এর এমডি বলছেন, অন্য দেশের চেয়ে বাংলাদেশের প্রকল্পের খরচ বেশি হবেই। এই প্রকল্পে প্যাকেজ 3-এর ঝুঁকি আর বাড়তি অর্থ ব্যয়ে দরপত্র জমা দেয়নি কোনো পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানও। গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অন্য দেশের তুলনায় বেশি হবেই, বিকজ আমাদের দেশে এক্সপার্ট লোক আনতে হয় বিদেশ থেকে। নাম্বার 2, কিছু ম্যাটেরিয়াল, স্পেসিফিক ম্যাটেরিয়ালস আমার বিদেশ থেকে আনতে হবে। ব্যয় বেশি হবেই, কিন্তু কতটুকু বেশি হবে এটা হলো কোশ্চেন। যে টেন্ডার চলতেছে এখন বেশি হওয়ার কারণটা হলো এই টেন্ডারগুলি প্রক্রিয়া অনেক আগেই আরম্ভ হয়েছে। তাদের মাইন্ডসেট, তাদের আগের প্র্যাকটিস, 15 বছরের প্র্যাকটিস হিসাবেই তারা টেন্ডারগুলি সাবমিট করছে। এমআরটি 1 শেষ হওয়ার সময়কাল 2026 সাল। ডিপিপি সংশোধনের পর সময়ও বাড়বে দ্বিগুণের বেশি। তবে এমডির বিশ্বাস, বর্ধিত সময়ে শেষ হবে প্রকল্পের কাজ। প্রজেক্টের সময়ের সাথে সাথে যে কস্ট বাড়বে এরকম কোনো থিওরি পৃথিবীতে নাই। ঠিক আছে, আপনি এটা কস্ট, আপনি তখন টাইম অপটিমাইজেশন করবেন। যেই টাইমটা আমরা এখন কস্ট অপটিমাইজেশনের জন্য ইউজ করতেছি, সেই টাইমটা পিছন ব্যাক এন্ড থেকে সেভ করা সম্ভব। মেট্রো করা আমাদের প্রয়োজন, এবং মেট্রো আরম্ভ করার জন্য হয়তো যত সত্তর, মানে আমরা চাচ্ছি যে নেক্সট ইয়ারের ভিতরে যত তাড়াতাড়ি একটা কমেন্সমেন্ট আরম্ভ করতে পারি মেট্রো, ওর থেকে কমেন্সমেন্ট করার থেকে 6 থেকে 7 বছর লাগবে। তবে মাঠের চিত্র প্রতিবন্ধকতায় ঠাসা। এখন পর্যন্ত এয়ারপোর্ট থেকে নতুন বাজার পর্যন্ত পাতাল 5টি স্টেশনের ইউটিলিটি স্থানান্তরের কাজ কোনোটির শেষ কিংবা চলমান থাকলেও থমকে আছে উত্তর বাড্ডা ও আফতাবনগরের পরিষেবা স্থানান্তরের কাজ। পূর্ব অভিজ্ঞতায় জনদুর্ভোগের কথা ভেবে বিকল্প সড়ক ব্যবহারের প্রস্তাব ডিএমপির, তবে ব্যয় হবে বাড়তি টাকা। এই ডাইভার্সনের টাকা আমাদের ইয়াতে ধরা নাই, ডিপিপিতে লোকাল টাকা ধরা নাই। লোকালে আছে শুধু ইউটিলিটি শিফটিং। এই কাজের জন্য আমরা প্যাকেজের ভিতরে মানে জাপানি যে লোন এগ্রিমেন্টের ভিতরে ধরে রাখছিলাম আর কি। তো এটা তো ঠিকাদার না আসলে আমরা করতে পারবো না। এই প্রকল্পে সবচেয়ে জটিল আর ঝুঁকিপূর্ণ প্যাকেজ বলা হচ্ছে CP3 কে।
কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত 4.57 কিলোমিটার লাইনে স্টেশন থাকবে 4টি। মাটির উপরের অংশে নানান স্থাপনার সাথে আছে লাইনের তীক্ষ্ণ বাঁক। নিচের টানেলের শেষ অংশে যাবে মাটির 110 ফুট নিচ দিয়ে। স্টেশনগুলোর দুই পাশে থাকবে 160 ফুটের বেশি ডায়াফ্রাম ওয়াল, যা মাটির ধস রোধ করবে। ইতিমধ্যেই ঝুঁকি আর অতিরিক্ত অর্থ ব্যয়ের কথা ভেবে পূর্ব অভিজ্ঞতা থাকা জাপানি 5 ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র তুললেও জমা দেয়নি। আর তাই পূর্ব অভিজ্ঞতা ছাড়াই দরপত্র আহ্বানের অনুমতি চাওয়া হয়েছে জাইকার থেকে। এটা গত 25শে মার্চ 2025 সালে বিড সাবমিশনের ডেট ছিল। একটা বিডও সাবমিট হয় নাই। তো আমরা ওই দিনই জাইকার কাছে একটা সম্মতি চাইছি। দরপত্র অনেক হাই, অনেক রিস্ক অ্যান্ড সয়েল কন্ডিশন, টেকনিক্যাল জিনিস এটা। যদিও বড় কোনো দুর্ঘটনা হলে সেই ক্ষতিপূরণ রাখা হয়েছে অর্থ পরিকল্পনায়। বাংলাদেশে যখন কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া হয় তখন নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সে চ্যালেঞ্জ মোকাবেলা করে অনেক মেগা প্রকল্পই এখন পর্যন্ত আলোর মুখ দেখেছে। কিন্তু ঢাকাবাসী প্রথমবারের মতো মাটির নিচ দিয়ে পাতাল মেট্রো রেলের স্বপ্ন এখন পর্যন্ত অধরাই রয়ে গেছে। এরপর যখন এই সরু রাস্তা, ঘন বসতিপূর্ণ ছোট বড় দালান আর এই ফ্লাইওভারের নিচ দিয়ে পাতাল মেট্রো রেলের কাজ শুরু হবে, সেই চ্যালেঞ্জের মোকাবেলা করা এখনও তো বাকিই রয়েছে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। ইসির নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব বলেন, নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। জামায়াতের দাবি রোডম্যাপ অস্পষ্ট। আর রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এনসিপি বলছে, জুলাই সনদ প্রকাশের আগেই নির্বাচনের রোডম্যাপ দেয়া জনগণের সাথে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। বাকিটা জানাবেন সিফাত শাহরিয়ার। থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হয়েছে ঠিকই, তবে তফসিলের নির্দিষ্ট তারিখ ও আইন শৃঙ্খলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না থাকায় গতানুগতিক রোডম্যাপ হিসাবে আখ্যা রাজনীতিবিদদের। যদিও স্বাগত জানিয়েছে প্রায় সকলেই। তফসিল ঘোষণার 15 দিন আগে থেকেই কমপ্লিট করার চেষ্টা করব। এনসিপি বলছে, জুলাই সনদ প্রকাশের আগে নির্বাচনের রোডম্যাপ দেয়া জনগণের সাথে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, যার দায় সরকারকেই নিতে হবে। জামায়াতে ইসলামী এটিকে অস্পষ্ট রোডম্যাপ বলে মন্তব্য করেছে। তাদের দাবি, পিআর পদ্ধতিতে নাকি পুরাতন নিয়মে হবে নির্বাচন, তা স্পষ্ট করতে হবে। দুটো বিষয় তাদেরকে পরিষ্কার থাকতে হবে। এক হচ্ছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে, দুইটা দাবি আসছে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল, আগে যাওয়া হয়েছে যেখানে ভোট ডাকাতি হয়, দিনের ভোট রাতে হয়, বাক্স পুকুরে পড়ে যায়, হেলিকপ্টার দিয়ে বাক্স নিয়ে চলে যায়। এটাই তো বাংলাদেশের রাজনীতির ইলেকশনের ইতিহাস। কি বলেন? পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন। ট্র্যাডিশনালটা করছেন তো, আপত্তি নেই, আপনারা করেন। আমাদের পিআরকে নিয়ে আর একটা করেন। নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। বলেন, দেশ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রেই কাজে আসবে না। নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইটস দ্য অনলি ওয়ে আউট, যে আপনি জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলো সমাধান করবার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন। মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। যখনই আপনি নির্বাচনে যাবেন তখন তো সব কিছু বদলে যাবে। তখন পুরো মানুষ নির্বাচনমুখী হবে এবং তাদের কোনো রকম আপনার কার্যক্রমই সেটাকে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এ সময় তিনি বলেন, যারা নির্বাচন নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। আগের সরকারের কারণে যথাযথ চিকিৎসা পাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সময়মতো চিকিৎসা পেলে তার স্বাস্থ্যের এমন অবনতি হতো না। তবে এখন খালেদা জিয়ার শারীরিক এবং মানসিক অবস্থা দুটোই স্থিতিশীল অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেগম জিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে কথা বলেন তার ব্যক্তিগত
চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সব পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতেই বেগম জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়া হয়। যখন উনি 2018-তে কারা অভ্যন্তরে গেলেন তখন উনি হেঁটে হেঁটে গিয়েছিলেন। 2020-এর 25শে মার্চ উনি যখন মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে শর্ত সাপেক্ষে গৃহবন্দী অবস্থায় ফেরত দেওয়া হলো, তখন উনি হুইল চেয়ার বাউন্ড হলেন। ওনার শারীরিক অবস্থাটা এমন একটা পর্যায়ে তৎকালীন সরকার নিয়ে গিয়েছিল যাতে ওনার জীবন আশঙ্কাজনক হয়েছিল। ওনার সুস্থতা ধরেন উনি তো কিছুটা ওনার সাপোর্টিং এইড লাগে, বাট তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, উনি মানসিক এবং শারীরিকভাবে ওনার অবস্থা স্থিতিশীল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে কিছুটা উত্তাপ দেখা গেলেও বিপরীত চিত্র হল সংসদ নির্বাচনে। 21টি হল সংসদে 315টি পদের বিপরীতে 130টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা, আর 64টি পদ শূন্য থাকবে। এর মধ্যে কোরাম পূর্ণ না হওয়ায় অকার্যকর থাকতে পারে 13 নম্বর ছাত্রী হল সংসদ। এই বিমুখতা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় রাজনীতিতে সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত হুমায়ুন কবিরের প্রতিবেদনে। 33 বছর পর জাকসু নির্বাচনের ডামাডোল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পাশাপাশি 21টি আবাসিক হলেও অনুষ্ঠিত হবে নির্বাচন। এসব হল সংসদে মোট 315টি পদ রয়েছে। এর মধ্যে 130টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা, আর 64টি পদে কেউই মনোনয়ন তোলেননি। জাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ছাত্রদের 11টি আবাসিক হলে 15টি করে মোট 165টি পদ আছে। এই 165 পদের মধ্যে 8টিতে কোনো প্রার্থী নেই এবং 61টি পদে একক প্রার্থী রয়েছে। মেয়েদের হলগুলোর চিত্র আরও করুন। 10টি আবাসিক হল সংসদের 150 পদের মধ্যে 56টিতে কোনো প্রার্থী নেই, আর 69টি পদে একজন করে প্রার্থী রয়েছেন। দীর্ঘদিন পর জাকসু নির্বাচন হওয়ায় এর গুরুত্ব বুঝে উঠতে না পারা, হল রাজনীতি মুক্ত রাখা ও সাইবার হেনস্থার কারণে আগ্রহ কম বলে মনে করছেন শিক্ষার্থীরা ভাবছেন এই যে জাকসুতে আসলেও তারা এক কোন দলের মধ্যে পড়ে যাবেন, রাজনৈতিক অপরাজনীতির শিকার হবেন, এজন্য তারা হল সংসদে তারা আগ্রহ দেখাচ্ছে না। আমরা আসলে মনে করি যে এই যে রাজনৈতিক সচেতনতা কমে যাওয়া কিংবা রাজনীতি আগ্রহ কমে যাওয়া, সেটা সামনের দিনে রাজনৈতিক বাংলাদেশের রাজনীতির জন্য আসলে অনেক বেশি ক্ষতিকারক। হল সংসদে যে ভিপি, জিএস, এজিএস এই পদগুলোয় প্রতিদ্বন্দ্বী হইলেও বাকি পদগুলোতে ওই রকমভাবে প্রতিদ্বন্দ্বিতা নাই। কারণ হচ্ছে যে সবাই মনে করতেছে যে এই 3টে পদে গেলেই হয়তো বা ক্ষমতা চর্চা করা যাবে, কিন্তু বাকি পদগুলোতে ওইরকমভাবে গুরুত্ব নেই। লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে শিক্ষার্থী সংসদের এই নির্বাচন বিমুখতার প্রভাব বিশ্ববিদ্যালয় ও জাতীয় রাজনীতিতে পড়তে পারে বলে শঙ্কা প্রার্থীদের। একই সাথে নারীদের জন্য নিরাপদ একটি পরিবেশ তৈরির দাবিও তাদের। এই রিসেন্ট টাইমে রাজনীতি নিয়ে যে নেগেটিভ ধারণাটা আসছে, আমরা যে জুলাই একটা বড় বিপ্লবের মাধ্যমে পার হয়ে আসলাম, তার আগে তো আমরা অনেক কিছু ফেস করছি। সো এই জন্য আরও আশেপাশে মেয়েদের যে সিকিউরিটি বলেন বা আরও অন্য নিরাপত্তাজনিত যেসব কারণ আছে, ওইসব কারণেও মেয়েদের আগ্রহ একটু কম দেখা যায়। রাজনীতিতেও সংকট দেখা দিবে এবং এটার জন্য সেফ স্পেস তৈরি করা হচ্ছে না নারীদের জন্য। এটা করতে পারে একমাত্র বিভিন্ন রাজনৈতিক দলগুলোই। তারা কাদা ছোড়াছুড়ি না করে, তারা প্রতিহিংসা রাজনীতি না করে নারী শিক্ষার্থীদের জন্য নারী বান্ধব একটা স্পেস তৈরি করতে পারে বলে আমি মনে করছি। এদিকে 13 নম্বর ছাত্রী হলে 4টি পদের বিপরীতে 6 জন প্রার্থী হয়েছেন। হল সংসদের গঠনতন্ত্র অনুযায়ী সংসদের মিটিংয়ের জন্য কোরাম পূর্ণ করতে হলে 7 জন সদস্য প্রয়োজন। সেক্ষেত্রে এখানে 4 জন নির্বাচিত প্রতিনিধি এবং 2 জন শিক্ষক প্রতিনিধি মিলেও কোরাম পূর্ণ হবে না। ফলে অকার্যকর থাকার আশঙ্কা রয়েছে 13 নম্বর ছাত্রী হল সংসদের। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। যেখানে কোনো প্রকার প্রার্থীর ল্যাকিংস আছে সেটা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসুর প্রেসিডেন্ট স্যারের নির্দেশনায় আমরা কাজ করব। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 10ম জাকসু নির্বাচন। এবার মোট ভোটার 11,919 জন। এর মধ্যে ছাত্র 6,102 জন এবং ছাত্রী 5,817 জন। হুমায়ুন কবির, এখন সাভার।
সপ্তাহের ব্যবধানে চাঁদপুরের বাজারে 20 থেকে 30 টাকা বেড়েছে চাষের মাছের দাম। চড়া ইলিশের দামও মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা কেজি দরে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে শহরের ওয়ারলেস বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন, আর কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে বিস্তারিত জানাবেন। রওশন, সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু আজকে ক্রেতা বিক্রেতাদের বেশ চাপ কিন্তু দেখতে পেয়েছি। আসলে এই বাজারটি কিন্তু মূলত সকাল থেকেই বেশ জমে ওঠে। আসলে আজকের বাজারে এসে যা দেখতে পেয়েছি যে মাছের সরবরাহ কিন্তু স্বাভাবিক মনে হলেও কিন্তু দাম কিন্তু বেড়েছে গেল সপ্তাহের তুলনায় কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত। চাষকৃত মাছের নানান ধরনের মাছ কিন্তু বাজারে উঠেছে। বিশেষ করে তেলাপিয়া মাছ দেখেছি, তা কিন্তু বিক্রি করা হচ্ছে 180 থেকে 300 টাকা দরে। তাছাড়া চাষকৃত যে পাঙাশ মাছ রয়েছে তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 170 থেকে 80 টাকায়। এবং কার্প জাতীয় যে মাছ আছে, বিশেষ করে রুই, কাতল, মৃগেল, এই ধরনের মাছের কেজি কিন্তু আসলে 300 থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে চাষকৃত যে কই মাছ কিংবা শিং মাছ রয়েছে তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 200 থেকে শুরু করে 380 টাকা পর্যন্ত। আসলে মাছের বাজারে গেল সপ্তাহের তুলনায় কিন্তু দাম বাড়ার কারণে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু বেশ হিমশিম খাচ্ছেন বাজার করতে এসে। তাছাড়া নদীর মাছের মধ্যে বছর জুড়ে কিন্তু আসলে ইলিশের যেই চাহিদা এবং যোগানের ব্যবধান থাকার কারণে কিন্তু ইলিশের দাম আকাশ ছোঁয়া দামে বিক্রি করা হচ্ছে। বাজারে কিন্তু 1 কেজি ওজনের ইলিশ কিন্তু আমি দেখতে পাইনি। তাছাড়া 700 থেকে 800 গ্রাম ওজনের অর্থাৎ মাঝারি সাইজের যে ইলিশ রয়েছে তা কিন্তু বিক্রি করা হচ্ছে 2200 টাকা দরে। এবং ছোট সাইজের ইলিশ তাও কিন্তু 1000 থেকে শুরু করে 1200 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। নদীর মাছের মধ্যে অন্যান্য যে মাছ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু 5 মিশালি মাছ বিক্রি করা হচ্ছে 900 থেকে 1100 টাকা দরে। এবং চিংড়ি মাছ তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 1300 থেকে 1400 টাকা কেজিতে। আসলে যারা বাজার করতে আসে তারা বলছেন যে ঊর্ধ্বগতির এই দ্রব্যমূল্যের বাজারে কিন্তু মাছের বাজারে এসেও কিন্তু তারা হিমশিম খাচ্ছে। এবং বিক্রেতারা বলছেন এখনো আসলে সরবরাহ এবং যোগানের মধ্যে কিন্তু আসলে কিছুটা ফারাক থাকে, কিন্তু দাম নিয়ন্ত্রণের কিছুটা বাইরে কিন্তু আছে। তবে তারা প্রত্যাশা করছেন যদি নদীতে জেলেদের জালে প্রত্যাশিত মাছের দেখা পায় এবং বাজার যদি মাছের আমদানি ভালো থাকে তাহলে কিন্তু আসলে দাম কমবে বলে কিন্তু তারা কিন্তু মনে করছেন। এবং তবে যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা বলছেন যে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বাজারে যাতে নিয়মিত মনিটরিং করা হয় এবং যারা সিন্ডিকেট করার যদি কোনো ধরনের প্রবণতা থাকে তা যাতে রোধ করা হয়। তো সবকিছু মিলিয়ে রওশন, এই ছিল আমার চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ। ছুটির দিনের মাছ বাজার পরিস্থিতি জানাতে চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। পটুয়াখালীতে সমুদ্র কেন্দ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ আলিপুর এবং মহিপুর মৎস্য বন্দর। প্রতিদিন শত শত ট্রলার ভিড়ে কোটি টাকার কেনাবেচায় জমজমাট হয়ে উঠেছে এই দুই বন্দর। তবে জীবিকা এবং বাণিজ্যে সমৃদ্ধ এই শিল্পে নেই কোনো পর্যাপ্ত পুনর্বাসন কার্যক্রম। আরও জানাচ্ছেন জসিম পারভেজ। বঙ্গোপসাগরে মাছ শিকার করেই টিকে আছে হাজারো মানুষের জেলে পেশা, চলছে তাদের পরিবার। তবুও ঘন ঘন দুর্যোগ, ট্রলারডুবি ও অবকাঠামোগত সংকটে যাচ্ছে তাদের টিকে থাকার যুদ্ধ। মৎস্য শিল্পে শত কোটি টাকা বিনিয়োগ করেও পাওয়া যাচ্ছে না লভ্যাংশ। জীবন বাজি রেখে সাগর পাড়ি দিয়েও প্রাপ্তি আশানুরূপ নয় জেলে ও মাছ ব্যবসায়ীদের। এখন গেছে 2 দিন হয়েছে, পট করে আবহাওয়া খারাপ, এখন হ্যাঁ তো উঠতে লাগে আইলে মনে করেন হ্যাঁ আবার ওই 15 লাখ টাকা মনে করেন আবার নতুনভাবে বাজার করা লাগে। সামান্য লাভে সরকারের এই জেলেদেরকে প্রণোদনা বা বিনিয়োগ করা উচিত। আমাদের সমস্যা হইতেছে আমাদের এই বিএডিসির আশপাশের রাস্তাঘাট ভালো না, তারপরে আমাদের পল্টন, আমরা মাছ নিয়ে উঠতে পারি না, পল্টন মাটির লোক মিশে গেছে। যখন তারা মাছ পাবে না এই প্রভাবটা আমাদের উপর আসিয়া পড়ে, হ্যাঁ, কিন্তু আমাদের বাকি দিতে দিতে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। তবে প্রতিবছর ইলিশ রপ্তানি করে শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করছে বাংলাদেশ। কিন্তু মধ্যস্বত্বভোগী ও চড়া সুদের ঋণের ফাঁদে পড়ে জেলেদের অবস্থা আরও শোচনীয়। জেলে ও ব্যবসায়ীদের রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে টিকবে মৎস্য শিল্প, বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানে ডিসি সাহেবের সাথে আলাপ হয়েছে, হেড অফিস থেকে আলাপ হয়েছে এবং সচিব এটাকে নিয়ে কার্যক্রম চলতেছে। এবং ওখানে মানে জায়গার একটু সংকট, সেই জায়গাটা একটু বাড়ানোর জন্য আমরা পাশের যে ফ্লোরটা নিতেছি
নেওয়ার সাথে সাথে তারাও বাধ্যতামূলক আসতে হবে। আমরা কিন্তু 300 কোটি টাকার মতো ইলিশ খাত থেকে আমাদের রপ্তানি আয় এসেছে। তো এই বৃহৎ শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য আমরা মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি আমাদের শ্রমিক এবং জেলে আড়তদারদের যে আওয়াজ, তাদের স্বল্প সুদের যে ঋণের বিষয়টা, এটা যদি দেওয়া যায় তাহলে এই শিল্পটা আরও সুন্দরভাবে চলবে। বছরে ৮৬% ইলিশ উৎপাদনের মাধ্যমে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। তাই জেলে ও ট্রলার মালিকদের প্রণোদনা, সহজ শর্তে ঋণ এবং পুনর্বাসন কার্যক্রম নিলে টিকবে দেশের অন্যতম সম্ভাবনাময় মৎস্য শিল্প। এখন পটুয়াখালী। বেগুন গাছে টমেটো, শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটি সম্ভব করেছেন ময়মনসিংহের গৌরীপুরের তাঁতকুড়া গ্রামের কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। জংলি বেগুনের কাণ্ডে টমেটোর চারা গ্রাফটিং করে পেয়েছেন শতভাগ সফলতা। বিষমুক্ত এই টমেটোর চাহিদা যেমন বেশি, দামও অনেকটা বেশি। গ্রীষ্মকালীন টমেটোর আবাদ বাড়তে গ্রাফটিং পদ্ধতি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইমা আকন্দ। জঙ্গল, পথের ধারে বা ক্ষেতের আইলে কম বেশি চোখে পড়ে তিত বেগুন বা জংলি বেগুন গাছের। কাঁটাযুক্ত এই বেগুন গাছের কাণ্ড শক্ত হওয়ায় পানির নিচে ডুবে থাকলেও পচন ধরে না। এর শক্ত কাণ্ডে টমেটোর চারা গ্রাফটিং করে রোধ করা সম্ভব গ্রীষ্মকালীন টমেটোর ঢলে পড়া রোগ। চলতি মৌসুমে জংলি বেগুন গাছের শক্ত কাণ্ডে বাড়ি ৮ জাতের টমেটোর চারা গ্রাফটিং করে প্রায় শতভাগ সফলতা পেয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের তাঁতকুড়া গ্রামের কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। তার ক্ষেতের গাছে গাছে ঝুলছে কাঁচা পাকা টমেটো, ফলনও হয়েছে ভালো, এমনকি নেই রোগবালাইয়ের প্রাদুর্ভাব। বাড়ির পাশের 10% জমিতে পলিনেট হাউসের ভেতর মাত্র 18,000 টাকা খরচ করে প্রথমবারেই টমেটো বিক্রি করেছেন অন্তত 70,000 টাকা। শহীদুল্লাহর পরিবারের অন্য সদস্যরাও রপ্ত করেছেন গ্রাফটিংয়ের কাজ। গ্রাফটিং করার ফলে একটা ছাড়াও ডলে পড়া রোগে আক্রান্ত হয় নাই। আর বর্ষাকালে টমেটো চাষ করলে এই ডলে পড়া রোগে আক্রান্ত হয়, অনেক চারা মারা যায়, কৃষক ক্ষতিগ্রস্ত হয় আর কি। এইভাবে গ্রাফটিং করার পরে আমার একটা চারা মারা যায় নাই, আমি ইনশাল্লাহ লাভবান। কৃষকালে করে লাভ হয়েছে, দাম বেশি, আবার আমরা কোনো রোগ নাই, এই করে করে কোনো ডলে পড়া রোগ হয়েছে না। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন গ্রাফটিংয়ে গাছের রোগবালাই হয় না বললেই চলে। এছাড়া পলিনেট হাউসের বাইরেও কৃষক পর্যায়ে টমেটো আবাদের এই পদ্ধতি ছড়িয়ে দিতে কাজ চলছে। যাদের সুবিধা আছে যে পলিনেট হাউসে করবে, এছাড়াও স্থানীয় প্রযুক্তিতে আমরা উপরে একটা শেড দিয়ে পলিথিন, স্বচ্ছ একটা পলিথিনের শেড দিয়ে নর্মালি বাইরেও এটা আবাদ করা যায় এবং এখানেও সফলতা প্রায় শতভাগ। এই গ্রীষ্মকালীন টমেটো চাষের সফলতা দেখে অনেক কৃষক মোটিভেটেড হয়েছে এবং আমাদের কাছে আসতেছে যে সামনের বছর তারাও এটাতে আগ্রহী, এবং আমরাও সেইভাবেই কিন্তু তাদেরকে মোটিভেশন দিচ্ছি যে আপনিও করতে পারবেন। এবং এই যে পরিষেবাটা দেওয়া হয়েছে, এই পরিষেবার মধ্যেই কিন্তু আমরা গ্রাফটিংয়ের চারা করে অন্য কৃষকের মধ্যে বিতরণ করে আমরা এটা ব্যাপক আকারে নিয়ে আসার চেষ্টা করব। গ্রীষ্মকালে ঢলে পড়া রোগ প্রতিরোধে টমেটো আবাদের কার্যকর পদ্ধতি হল গ্রাফটিং বা কাটিং কলম। এই পদ্ধতি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। সার্বিক সহযোগিতা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং চারা উত্তোলন করে, নিজেরা উত্তোলন করে প্রথমত হচ্ছে যে কৃষকদেরকে বিতরণ করতে পারে, পরবর্তীতে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে কীভাবে চারা করা যায় এবং টেকনিকটা শিখায় টাইম টু টাইম, তাহলে কিন্তু আমার মনে হয় কৃষক পর্যায়ে এটি ভালো প্রসার পাবে আর কি। দেশে গ্রীষ্মকালীন টমেটোর চাহিদা রয়েছে প্রায় 2 লাখ মেট্রিক টন, আর বর্তমানে উৎপাদন হয় 70 থেকে 80,000 মেট্রিক টন। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এই পলিনেট হাউসে আসেন কৃষক শহীদুল্লাহর গ্রাফটিং করে আবাদ করা টমেটোর ক্ষেত দেখতে। যারা নিজেরা এই গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর আবাদ করতে চান তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেন কৃষক শহীদুল্লাহ। গ্রাফটিং পদ্ধতির এই টমেটোর আবাদ ছড়িয়ে দেয়া গেলে গ্রীষ্মকালে টমেটোর যে বিপুল পরিমাণ চাহিদা রয়েছে তার অনেকটাই পূরণ সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।
বগুড়ার হাট বাজারে বেশ চড়া সবজির দর। বেশিরভাগ সবজির দর ৮০ টাকার বেশি, কোনোটি আবার ছাড়িয়েছে শতকের ঘরও। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় বাড়ছে এই দাম। তবে পাইকারি বাজারের ব্যবসায়ীরা কম দামেই কিনছেন এসব সবজি। পাইকারি এবং খুচরা বাজার দরের বিশাল এই তারতম্যের কোনো সদুত্তর নেই সবজি ব্যবসায়ীদের কাছে। বাকিটা দেখুন মাজিদুর রহমানের প্রতিবেদনে। বিরূপ আবহাওয়ায় সবজির উৎপাদন কিছুটা কম হলেও বাজারে সব ধরনের সবজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। এরপরেও গত এক সপ্তাহে কোনো কোনো সবজির দাম ছুঁয়েছে ১০০ টাকার ঘর। নিত্য প্রয়োজনীয় এই সবজি কিনতে সংসারে টানাপোড়েন বেড়েছে স্বল্প আয়ের মানুষের। কাঁচামরিচ ১০০ টাকা, ওই পটল হচ্ছে ৮০ টাকা, বিভিন্ন রকম আমরা প্যারার মধ্যে বসবাস করছি। ১০০ টাকা কেজি করলা, ৮০ টাকা কেজি বেগুন, এ ধরনের সবজির সব সবজির দাম বৃদ্ধি। সবজির দামে বড় ধরনের ফারাক লক্ষ্য করা গেছে পাইকারি এবং খুচরা বাজারে। পাইকারিতে ৪০ টাকার পটল, ৭০ টাকা করলা মাত্র ১০ কিলোমিটার দূরে বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়। অন্যান্য সবজির ক্ষেত্রেও একই অবস্থা। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে প্রতি কেজি সবজিতে ব্যবসায়ী লাভ ২০ থেকে ২৫ টাকা। ঢেঁড়স হলো ৬০ টাকা কেজি, কাকলু ৬০ টাকা কেজি, আর আপনার কল্লা হলো ৮০ টাকা কেজি, কাঁচামরিচ হলো ৪০ টাকা পোয়া, তারপরে পেঁয়াজ হলো ৭০। পটল চললো ১৫০০ টাকা মন, ৩৭.৫ টাকা কেজি পাইকারি। কাঁকরোল ৫৫ টাকা থেকে ৬০ টাকা কেজি। আমরা হলো বেগুন কিনলাম ৫০ টাকা কেজি, কলা হলো ৭০ টাকা কেজি, আর বরবটি হলো ৫৫ টাকা কেজি। এদিকে বাজারের দাম বেশি হলেও কৃষকের ভাগ্যে লাভের অংশ জোটে সামান্যই। ব্যবসায়ীদের হাতেই থেকে যায় লাভের বড় অংশ। কৃষকের অভিযোগ ৪২ কেজিতে মন দেওয়ার পরও ঠিক দাম পান না তারা। মহাস্থান হাটে ৭১ কেজি মাল নিচ্ছি, ৪২ কেজি হিসেবে নিয়ে ব্যাগের ওজন বাদ দেয়া ৬৬ কেজি দিচ্ছে। বর্ষার কারণে আমরা নতুন আবাদপাতি নাই, নতুন আবাদপাতি কেবল শুরু করা হচ্ছে। ২-১ কেজি মাল বাদ দেওয়া হয়, তারপর সেটা অনেক সময় খারাপ বাড়ায়, নষ্ট মাল। পাইকারি ও খুচরা বাজারে দরের তারতম্যের কারণ হিসাবে পরিবহন, লেবার ও আনুষঙ্গিক খরচ বৃদ্ধির কথা জানান হাটের আড়তদার। যে পরিমাণে সবজি আসছে তার চেয়ে চাহিদা বেশি, যার কারণে সবজির দাম একটু বৃদ্ধি হয়েছে। আর এই সবজিটা আপনি বিভিন্ন ধরনের খরচ রয়েছে, যাতায়াত খরচ সহ লেবার খরচ, ভ্যান ভাড়া বেশি দেওয়া লাগে, খাজনা খরচা দেওয়া লাগে, লেবার দেওয়া লাগে, বিভিন্ন আইটেমের খরচা আছে, খরচাতে বেশি পড়ে যায়, আমাদের খরচাতে বেশি বেচা লাগে। পাইকারি ও খুচরা বাজারে দামের এমন পার্থক্য নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের শক্ত নজরদারির প্রয়োজন বলে মনে করছেন ভোক্তারা। মাজিদুর রহমান, এখন বগুড়া। গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সুমন মিয়াকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এই হামলায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার ট্যাংরা রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আসামি সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কাউরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার ব্রিজ থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ এবং থানা পুলিশ। এ সময় কয়েক দফা হামলা চালিয়ে সুমনকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। শরীয়তপুরের জাজিরায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা খবির সর্দার হত্যার একদিনের মাথায় ওই মামলার আসামি আলমাজ সর্দারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবর কান্দি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে পচা গন্ধ বের হয়, পরে স্থানীয়রা মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। একই ঘটনায় পরপর 2 দিনে 2টি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে গত বুধবার রাতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খবির সর্দার নামে ওই বিএনপি নেতাকে ছুরি আঘাতে হত্যার অভিযোগ ওঠে আলমাসের বিরুদ্ধে। পরে এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আলমাস সহ 20 জনের নাম উল্লেখ করে জাজিরা থানায় হত্যা মামলা করে। নারায়ণগঞ্জ শহরে একটি অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক দগ্ধ হয়েছেন। তাকে রাজধানীর জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে
পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিটকে আগুন নেভায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রোগী এবং নবজাতককে গাড়িতে তোলার আগ মুহূর্তে চালক ইঞ্জিন চালু করলে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। এ সময় রোগী এবং স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার স্টেশনের 2টি ইউনিট গিয়ে আগুন নেভায়। ততক্ষণে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। সাতক্ষীরা সদর থেকে কালীগঞ্জ হয়ে শ্যামনগর পর্যন্ত প্রায় 62 কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ। দীর্ঘদিন হয়নি কোনো সংস্কার, অধিকাংশ স্থানেই ছোট বড় খানাগন্দ। ঝুঁকিপূর্ণ এই পথে চলছে যানবাহন, প্রায়ই দুর্ঘটনায় ঘটছে প্রাণহানিও। ব্যাহত হচ্ছে যোগাযোগ, চিংড়ির রপ্তানি এবং কমেছে পর্যটকও। সড়ক বিভাগ বলছে দ্রুতই শুরু হবে সড়কের নির্মাণ কাজ। আহসান রাজীবের প্রতিবেদন। সাতক্ষীরার অন্যতম আকর্ষণ সড়ক পথে সুন্দরবন দেখা, কিন্তু সুন্দরবনে যাওয়ার এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাত্রী চালক উভয়ই বিপাকে। জেলা শহর থেকে দেভাটা, কালীগঞ্জ ও শ্যামনগর যাওয়ারও একমাত্র সড়ক এটি। গেল এক দশকে এই সড়কে ছোটোখাটো গর্ত মেরামত ছাড়া বড় কোনো সংস্কার হয়নি, যে কারণে সড়কের গর্তগুলো আরও বড় হয়েছে, যা পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ভোগান্তির শিকার কয়েক লাখ মানুষ। আমাদের এই রাস্তার জনপদ এত ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে, এমনকি কিছুদিন আগেও আমি যে স্থানটায় দাঁড়িয়েছি এখান থেকে 2 জন মানুষের রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই রাস্তার কোনো কাজই করেনি, এখন পর্যন্ত পুটিং করতেছে, রাস্তার পুটিং করতেছে। কেন এখন পুটিং হবে কি জানি, কাজ হবে রোডে, এ 4 লেন রাস্তা করা দরকার। আমরা এই রাস্তায় চলতে পারি না, এই রাস্তায় চলতে গেলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। উপকূলের এই অঞ্চলের চিংড়ি ও বিভিন্ন মাছ সময় মতো ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাতে বেগ পোহাতে হচ্ছে। ভাঙা সড়কের কারণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকরাও। নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা ও পর্যটন খাতেও। যদি 500 টাকা কামাই করি, দিন 600 টাকা খরচ, এরকম একটা অবস্থা। প্রতিদিন এক এক রকম একটা ক্ষয়ক্ষতি হতেই আছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে সাতক্ষীরা থেকে 30 কিলো 31 কিলো রাস্তা। ব্যবসা বাণিজ্য করতে যাতে গেলে মনে করেন 10 টাকার ভাড়া 20 টাকা। গাড়ি ডিফারেন্সিয়াল, ফরম্যাক্সেল কিংবা অনেক সময় কিনপিনও টায়ার বাস্টও হচ্ছে। এর কারণে যদি আশপাশে কোনো মানুষ, সাধারণ মানুষও থাকে, তাদেরও সহ মৃত্যু পর্যন্ত ঘটতেছে এই রাস্তার কারণে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানালেন, সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, দ্রুতই শুরু হবে নতুন সড়ক নির্মাণ কাজ। এই বর্ষার মৌসুমে ভারী বর্ষণের জন্য আসলে কাজটা শুরু করতে একটু ডিলে হচ্ছে, তাছাড়া আমরা খুব শীঘ্রই কাজ শুরু করতে পারবো আশা করছি। ইন দ্য মিন টাইম আমাদের সড়ক বিভাগ থেকে যে রেগুলার মেইনটেনেন্স ওয়ার্ক সেটা সবসময় চলমান থাকবে, যাতে মানুষের ভোগান্তি কম হয়। স্থানীয়দের আশা, দ্রুত সড়কের কাজ শুরু হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। এবার আন্তর্জাতিক। ভয়াবহ বন্যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শতদ্রু, রাভি এবং চেনাব 3টি নদীতেই পানির প্রবাহ ক্রমেই বাড়ছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে 50,000 গবাদি পশুসহ 2 লাখের বেশি বাসিন্দাকে। পাঞ্জাবের বন্যা কবলিত বিভিন্ন অঞ্চলে কাজ করছেন 15,000-এরও বেশি কর্মকর্তা। শিয়ালকোটে ইতিহাসের রেকর্ড বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট, বন্ধ রয়েছে শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। ভারী বৃষ্টিপাত এবং ভারতের বাঁধ খুলে দেয় পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। পাকিস্তানে চলতি বর্ষা মৌসুমে গেল 26 জুন থেকে এখন পর্যন্ত মারা গেছে অন্তত 819 জন এবং আহত হয়েছে 1000-এর বেশি মানুষ। জুনের ধাক্কা সামলে ইউরোপে আবারও চাঙ্গা হয়েছে নতুন গাড়ির বাজার। গেল জুলাই মাসে ইউরোপ জুড়ে নতুন গাড়ির বিক্রি বেড়েছে প্রায় 6% পর্যন্ত। যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইতালির গাড়ির বাজারে কিছুটা মন্দা দেখা দিলেও গাড়ি বিক্রিতে সবাইকে ছাড়িয়ে গেছে জার্মানি। বিপরীতে বৈদ্যুতিক গাড়ির বাজারে ইলন মাস্কের টেসলাকে টেক্কা দিচ্ছে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD। গেল বছরের তুলনায় BYDর বিক্রি বেড়েছে 200%-এরও বেশি। বাকিটা জানাচ্ছেন সতীর্থ কর্মকার। গেল জুন মাসে বড়সড় ধাক্কা লাগে ইউরোপের নতুন গাড়ির বাজারে। গাড়ি বিক্রি কমে যায় অন্তত 5% পর্যন্ত। আর শীর্ষ 4 গাড়ি নির্মাতা ভক্সওয়াগন, স্টেলান্টিস, রেনো ও হুন্দাইয়ের বিক্রি কমে যায় আশঙ্কাজনক হারে।
বিশ্লেষকরা দাবি করেন, বাজার দখলে চীনা প্রতিদ্বন্দ্বীদের আগ্রাসী মনোভাব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত 25% আমদানি শুল্ক ও ইউরোপের অভ্যন্তরীণ নীতিমালা, এই 3 কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে ইউরোপের গাড়ি শিল্প। অবশেষে সেই খরা কাটিয়েছে ইউরোপের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, জুলাই মাসে ইউরোপ জুড়ে নতুন গাড়ির বিক্রি বেড়েছে প্রায় 5.9% পর্যন্ত। আর এ তালিকায় শীর্ষে আছে জার্মানি। জুনের ধাক্কা সামলে এরই মধ্যে ইউরোপে ভক্সওয়াগন ও রেনের নিবন্ধিত গাড়ির সংখ্যা বেড়েছে যথাক্রমে 11.6 ও 8.8% পর্যন্ত। তবে টানা 7 মাস ধরে বৈদ্যুতিক গাড়ির বাজারের শেয়ারে দরপতনের মুখোমুখি ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা। জুলাই মাসের বিক্রির হিসেবে প্রথমবারের মতো টেসলাকে টেক্কা দিয়েছে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD। গেল জুলাই মাসে টেসলার বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমেছে 40%-এরও বেশি। গেল বছর গাড়ির বাজারে টেসলার শেয়ারের পরিমাণ ছিল 1.4%, যা চলতি বছরের জুলাইতে 0.8%-এ নেমে এসেছে। বিপরীতে চীনের BYDর গাড়ির বিক্রি বেড়েছে 225%-এরও বেশি। বর্তমান গাড়ির বাজারে BYDর শেয়ারের পরিমাণ 1.2%। এছাড়া পুরো ইউরোপে ইলেকট্রনিক ভেহিকেলের বিক্রি বেড়েছে 7.4% পর্যন্ত। এর মধ্যে ব্যাটারি ইলেকট্রিক, হাইব্রিড ইলেকট্রিক এবং প্লাগ ইন হাইব্রিড গাড়ির নিবন্ধন বেড়েছে যথাক্রমে প্রায় 39, 57 এবং 14% হারে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। খেলার আরও খবর। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2 ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে দলে রেখেই প্রকাশ করা হয়েছে আকাশী নীলদের এবারের স্কোয়াড। চমক হিসেবে আছেন পালমেইরাসে খেলা হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাইতারো মার্টিনেজ দলে থাকলেও বাদ পড়েছেন অ্যাঞ্জেল কোরেয়া এবং ফাকুন্দো মেদিনা। নিষিদ্ধ থাকার কারণে দলে জায়গা হয়নি অ্যাঞ্জো ফার্নান্দেজের। এছাড়া স্কলনির দলে নেই আলেহান্দ্রো গার্নাচো। ইনজুরির কারণে আগে প্রাথমিক স্কোয়াডেও ছিলেন না পাওলো দিবালা। সেপ্টেম্বরের 4 তারিখ ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরের ম্যাচ 9 তারিখ, প্রতিপক্ষ ইকুয়েডর। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ব্যয় কাটছাটে আটকে আছে এমআরটি লাইন 1-এর কাজ। প্রাক্কলন ব্যয় থেকে ঠিকাদারদের খরচ প্রায় দ্বিগুণ। ইসির রোডম্যাপকে বিএনপি স্বাগত জানালেও অস্পষ্ট বলছে জামায়াত। সনদের আগে দেয়ায় প্রতিশ্রুতি ভঙ্গ অভিযোগ এনসিপির। জাকসুতে উত্তাপ থাকলেও উল্টো চিত্র হল সংসদ নির্বাচনে 130টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন প্রার্থীরা। গাজীপুরে ছিনিয়ে নেয়া সন্ত্রাসীকে ধরতে যৌথ বাহিনীর অভিযান। শরীয়তপুরে বিএনপি নেতা হত্যায় জড়িত আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার। এবং পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 20 জন। বাড়ছে 3 নদীর পানি। সরিয়ে নেওয়া হয়েছে 2 লাখের বেশি বাসিন্দাকে। এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।